বুঝতে পারলাম না কি হলো তার। কি শুনে এমন চেহারা বানিয়ে ফেললো মুহূর্তের মধ্যে। কারণ জানতে চাইবো। এর পূর্বে সে বিরিয়ানির প্যাকেট বেডের উপর রেখে রুম থেকে ঝড়ের বেগে চলে গেল। নিশ্চয়ই সে অপ্রীতিকর কোনো সংবাদ শুনতে পেয়েছে, অন্যথায় তার চেহারাটা ওরকম মলিন আকার ধারণ করতো না। কিন্তু সেই দুঃসংবাদ বা অপ্রীতিকর সংবাদটা কি? বিছানা থেকে উঠব সেই শক্তি থাকলেও ইচ্ছা হচ্ছে না ওঠার। অসুস্থ শরীরে আগের চেয়ে একটুখানি শক্তির পরিমাণ বেড়েছে বলে অনুভব করতে পারছি। সেটার কারণেই অর্ণবের সাথে কিছুক্ষণ কথা বলতে পেরেছিলাম। অবশিষ্ট বিরিয়ানি নির্লিপ্ত তৃপ্তি সহকারে খেয়ে নিলাম, সেই সাথে জ্বর ও ব্যথার ট্যাবলেটও। এরপর বিছানা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। গায়ে যতটুকু শক্তি ছিল সেই সমস্ত শক্তি ব্যয় করে বিছানা থেকে মেঝের উপর পা রাখলাম। পুরো শরীরে এতটা ব্যথা হয়েছে যে মনে হচ্ছে রাতভর কেউ আমাকে পিটিয়েছে, কিংবা কেউ দেহের উপর চড়ে চাবুক মেরেছে। রুম থেকে গুটি গুটি পায়ে বের হলাম। অর্ণব কোথায় গেল সেটা জানার উদ্দেশ্যে এই রুমে উকি দিতে লাগলাম। না, তাকে পাওয়া গেল না। ওয়াশরুমেও নেই সে। তবে কই গেল সে? সে তার বাসায় গেল কি না? ফোন দিলে ভালো হবে, কিন্তু আমি তো তার নাম্বার জানি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারো নাম্বার মুখস্থ নেই, এমনকি ছোট ভাইটার ফোন নাম্বারও না। শুধু রিমনের নাম্বারটা মুখস্থ আছে। আচমকা আমার স্মরণে এলো, অর্ণবের হাতে তো সে সময় রিমনের সেল ফোনটা দেখতে পেয়েছিলাম। তাহলে নিশ্চয়ই তার কাছে এখনো ফোনটা আছে। দেরি করলাম না, আমার রুমে ফিরে গিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে রিমনের নম্বর ডায়াল করলাম। রিং হচ্ছিল, কিন্তু ফোন রিসিভ না হয়ে কেটে গেল। আবারও ডায়াল করলাম, কিন্তু এবারও কেটে গেল। এভাবে 7 বার ফোন দেয়া হলে সর্বশেষবার ফোনটা রিসিভ হলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে শুনতে পেলাম, কি ব্যাপার, এত ফোন দিচ্ছ কেন? আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় এখন? কার না কার ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কিসের জন্য বলবেন? কে আবোল তাবোল বকছো? কখন ফোন পেয়ে কোথায় চলে গেলাম? মাথা কি গেল তোমার? তবে হ্যাঁ, থ্যাঙ্কস জানাচ্ছি তোমাকে, কারণ তুমি আমাকে তুমি করে না আপনি করে বলেছো। আশ্চর্য তো, আপনি কিছুক্ষণ আগে আমার বাসা থেকে চলে গেলেন না? ধ্যাত্তেরি, 1.5 মাস হলো আমি বাসার বাইরে। আমার নিজের বাসাতেই আমি নেই, আবার অন্যের বাসা। আর তুমি বলছো কিছুক্ষণ আগে বাসা থেকে বের হয়েছি। তুমি কি নেশা টেশা করতেছো নাকি? ব্রেকআপ হবার পর মাথা কি আউলিয়ে গেল? অর্ণবের এমন উদ্ভট কথা শুনে ভেবাচাকা খেয়ে গেলাম। আশ্চর্যের চরম সীমায় পৌঁছে নিজেকে যেন পাগল মনে হচ্ছিল। এত অদ্ভুত রকমের হাসি আমার চেহারাতে ফুটে উঠল। স্মিত হেসে তাকে বিদ্রুপে সুরে বললাম, রিমনকে খুন করে মাথা কি একেবারে নষ্ট হয়ে গেছে? আপনার তো এত সহজে মাথা নষ্ট হবার কথা নয়। নাকি মজা করছেন আমার সাথে? অর্ণব হুঙ্কার মেরে জোর গলায় বলল, ফোন রাখো, আজারা কথা বলতে আসছে। ব্রেকআপ করার সময় তো বলেছিলে কখনো ফোন দেবে না, এখন নির্লজ্জের মতো কেমনে ফোন দিচ্ছ? আমারই ভুল হয়েছে নাম্বারটি ব্লক লিস্টে না রেখে। ফোনটা কেটে গেল, স্তম্ভিত হয়ে গেলাম। তাজ্জব ব্যাপার, অর্ণব এমন আচরণ করছে কেন? তার সঙ্গে 1.5 মাস আগে ব্রেকআপ কেমনে হলো? যেখানে তার সাথে সম্পর্কই ছিল না, সে তো ছিল কারাগারে, সেখানে তার সঙ্গে ব্রেকআপ করলাম কেমনে? না, মাথা গুলিয়ে যাচ্ছে। আজব মানুষ একটা। সত্যিই মানুষটা পাগল হয়ে গেল নাকি? নিশ্চয়ই আমার বাসা থেকে পাগল হয়েই ওভাবে বের হয়েছে। দীর্ঘশ্বাস ফেললাম এবং নিজেই নিজেকে বললাম, তাকে নিয়ে ভেবে এত লাভ নেই। রিমনের আচরণে হয়তো অর্ণব মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। সেটার কারণে এমন আচরণ করেছে। তার উদ্দেশ্য পরিষ্কার, আমাকে কষ্ট দিতে। সে যত রকমের ঘৃণিত কর্ম আছে করে যাচ্ছে। আমার সাথে একটু আগে সে যে রকম আচরণ করলো, সেটাও হয়তো তার সেই প্ল্যানের সাথে সম্পৃক্ত। অনেকক্ষণ ধরে অর্ণবকে নিয়ে ভাবলাম। ভাবতে ভাবতে মাথা ধরে গেল, ঝিমঝিম করছিল মাথাটা। চোখে ঘুম জেগে বসলো যেন। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে রইলাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। আচমকা ঘুম ভেঙে গেলে দেখতে পেলাম আমার ভাই রিপাত সামনে দাঁড়ানো। আমাকে জাগতে দেখে মৃদু স্বরে বলল, এখন কেমন ফিল করছো? ঘুম জড়ানো কণ্ঠে বললাম, ভালো। তুই কখন এলি? শিমলা এসেছে? না, সে কাজে ব্যস্ত। আপু, অর্ণব ভাইয়া কি চলে গেছে? হুম, সে চলে সে গেছে, ভালো হয়েছে। বিরক্তিকর একজন লোক। কেন, কি করেছে সে?
এত কিছু বলা যাবে না। লোকটার মাথায় সমস্যা আছে। একটু আগে ফোন দিয়ে তাকে বললাম, কই আপনি? সে জবাব দিল, কাজে ব্যস্ত। 1.5 মাস ধরে নাকি এই বাসায় আসে না। বোঝ একবার সে কত বড় পাগল। 1 মাসের বেশি হলো সে এই বাড়িতে ছিল, আর এখন কেমন উল্টাপাল্টা বকছে। আরও বলছে আমি নাকি 1.5 মাস হলো তার সঙ্গে ব্রেকআপ করেছি। এরকম বলবে কেন সে? সত্যি কি সে এই বাসায় 1 মাস ছিল? আমি তো ওই দিন চলে যাবার পর কোনো খবর রাখিনি। হ্যাঁ রে বোকা, এই বাসায় পুরো 1 মাস বসবাস না করে থাকলে আমি এমনি এমনি বলছি? আমাকে কি পাগল ভাবিস? আজকেই তো আব্বু আম্মু অর্ণবের সাথে কথা বলল। আব্বু কি বলছো? তোমার আব্বু আম্মুকে কই পাবে? তারা তো 2 মাস হলো মারা গেছে। কথাটা শোনা মাত্র রিফাতের গালে কষে থাপ্পড় লাগিয়ে দিলাম। রাগে গা জ্বলছিল আমার। কি সব আবোল তাবোল বকছে সে? অর্ণবের মতো আমার ভাইয়াটাও কি পাগল হয়ে গেল? তীব্র রাগকে দমন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ালো। রিফাতের দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলাম এবং ক্ষিপ্ত স্বরে বললাম, তুইও কি অর্ণবের মতো পাগল হয়ে গেলি? বুঝতে পারছি না তুই আমার নিজের আপন ভাই হয়ে কেমনি এরকম একটা মিথ্যাচার করতে পারলি। রিফাত নিচু স্বরে জবাব দিল, সরি আপু, আমি তোমার আপন ভাই নই। আমি তোমার সবচেয়ে প্রিয় বান্ধবীর ছোট ভাই হই। আমার আপু মারা যাবার পর তুমি আমাকে এই বাসাতে এনে রেখেছ। শিমলার সাথে বিয়ে হবার পরই এই বাসা ছেড়েছি। রাগটা নিমিষে হারিয়ে গেল। এবার আমি হতভম্বের চোখে তাকালাম রিফাতের চোখ বরাবর। তার চোখ বলে বলে দিচ্ছে সে সত্যি বলছে না। সে সাহস পেল কি করে আমার সামনে দাঁড়িয়ে এমন মিথ্যাচার করে? এত বছর ধরে তাকে আদর যত্নে বড় করলাম, আর সে এমন মিথ্যাবাদী হলো। রিফাতকে তীব্র রাগ মাখা কণ্ঠে বললাম, তুই আর আমার সামনে থাকবি থেকে যা। আমিও স্বীকার করলাম, তুই আমার ভাই না। এমন মিথ্যাবাদী কেউ আমার ভাই হতে পারে না। মিথ্যাচার করার সীমা থাকে। বাসাতে বাবা মা উপস্থিত, অথচ তুই বলছিস তারা মৃত। মন চাচ্ছে থাপড়ে সবগুলো দাঁত ভেঙে দে। এরপরও রিফাত নির্লজ্জের মতো করে জিজ্ঞেস করলো, কই তোমার বাবা মা কই? দেখাও তো। দেখবি, চল গেস্ট রুমে চল। তাদের দেখাতে পারলে তোর সবগুলো দাঁত ভেঙে ফেলবো আমি। রিফাতকে সঙ্গে নিয়ে গেস্ট রুমের দিকে ছুটলাম। গেস্ট রুমে ঢুকলামও, কিন্তু মা বাবা দেখা পেলাম না। গেস্ট রুমে না পেয়ে বাসার সমস্ত রুমে ঢুকে খোঁজ নিলাম, পেলাম না তাদের। ছাদেও নেই, ওয়াশরুমেও নেই। তাহলে গেল কই? এত খোঁজাখুঁজির পর যখন তাদের পেলাম না, তখন রিফাত আমাকে শীতল কণ্ঠে বলল, এত উত্তেজিত হবার কিছু নেই। তুমি হয়তো ঘোরের মধ্যে ছিলে, অসুস্থতার কারণে তোমার বাবা মাকে দেখতে পেয়েছ। এখন এসব নিয়ে চিন্তা করো না, শুধু শুধু টেনশন বাড়ানো। রিফাতের কথা শুনে রাগের মাথা ক্রমেই বেড়ে চলছিল। হাত নিষ্পিস করছিল তাকে আঘাত করার জন্য। তার কথার জবাব না দিয়ে আমার রুমের ভেতর ঢুকলাম। দরজাটা বন্ধ করে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলাম। মন ভরে কান্না করে গেলাম। নিজের ভাইকেও আজ বিশ্বাস হচ্ছে না, বাবা মাকেও না। তারা বাসায় এসে হঠাৎ কোথায় চলে গেল কে জানে। আব্বুর নম্বরে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ পেলাম। কি হচ্ছে আমার সাথে এসব? অর্ণব না হয় আপন কেউ নয়, রিফাত তো আমার ভাই। সে কেন মিথ্যা বলবে? আমি নাকি তার বোন নই? তবে আমি কে? কাঁদতে কাঁদতে আমার ডায়েরির কথা মনে পড়ে গেল। অনেকদিন হলো ডায়েরিতে কিছু লিখি না। মূলত সুখ আনন্দের মুহূর্তে ডায়েরিতে কিছু লিখে রাখি। তবে আজকে এমন কষ্টের মুহূর্তে ডায়েরিতে কলমের আঁচড় কাটছে কাটতে খুব ইচ্ছা যাচ্ছে। অম্মত ডায়েরির পাতায় কয়েক লাইন লিখে দুঃখ ভোলার চেষ্টা করব। রিমনকে দেখলাম, সে প্রতিদিন রাতে সে তার ডায়েরিতে কি যেন লিখতো। লেখা শেষ হলে করে ডায়েরিটা কোথায় রাখতো খোঁজ পেতাম না। এই মুহূর্তে তার ডায়েরির কথাটা মনে পড়ে গেল। সে তো দুনিয়াতে নেই। ডায়েরিটা পড়লে তার কোনো ক্ষতি হবে না, লজ্জিতও হবে না সে। আমাকে তার কোনো কথার জবাব দিতে হবে না। ডায়েরি হাতে নিয়েছি, এটার কৈফিয়ত দিতে হবে না। কান্না থেমে গেছে আমার। চোখের কোণে ভিড় জমানো পানিগুলো মুছে ফেললাম। আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে রিমন যে রুমটা বেশি পছন্দ করত এবং সে যে রুমে বিয়ের রাত্রিতে আমাকে নিয়ে রাত যাপন করেছিল, সেই রুমের দিকে ছুটলাম। রুমের বিছানা এলোমেলো করে দেখলাম, চাদর ফোম সরিয়ে দেখলাম ডায়েরিটা বিছানার নিচে রাখা আছে কিনা, কিন্তু পেলাম না। আলমারি ওয়ার্ডরোবও খুঁজলাম, পেলাম না।
বিছানার নিচে রাখা আছে কিনা, কিন্তু পেলাম না। আলমারি ওয়ার্ড্রোবেও খুঁজে পেলাম না। ডায়েরিটা তবে কোথায় রাখা হয়েছে? পুরো রুমটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলাম। দেয়ালে একটা পেন্টিং ঝুলানো আছে। পেন্টিংটা নিয়ে দারুণ স্মৃতি আছে। মধু সেই স্মৃতির কথা মনে পড়তেই বুকটা ভালো লাগায় ভরে ওঠে। একবার ফাল্গুনের প্রথম দিবসে রিমন আমার সঙ্গে অভিমান করলে তার অভিমান ভাঙানোর চেষ্টা করতে থাকি। ১,৫০০ টাকা দিয়ে একটা পেন্টিং ক্রয় করে তাকে গিফট করেছিলাম। পেন্টিংটা তৈলচিত্রের একটি গোলাপের চিত্র অঙ্কিত করা হয়েছে। গোলাপটির যতগুলো পাপড়ি আছে প্রতিটা পাপড়িতে নিখুঁতভাবে যত্ন সহকারে কাল্পনিক একজন মহিলার ছবি আঁকা হয়েছে। মহিলাটি তার মুখে আঙুল ঢুকিয়ে দিয়ে তুষ্টতায় চষে চলছে। আঙুলটা মহিলাটির নয়, কোনো এক পুরুষে। অথচ পুরুষটাকে পেন্টিংয়ে দেখা যাচ্ছে না। আমার দৃষ্টি পেন্টিংটার দিকে জমে আছে। আজকে পেন্টিংটা দারুণ লাগছে আমার চোখের ধারায়, অথচ এতদিন এতটুকু ভালো লাগেনি। ক্রয় করার দিন ভালো মন্দ না বুঝেই কিনেছিলাম। আচমকা মনে হলো এটা তো রিমনের খুব পছন্দের পেন্টিং। মনটা অকস্মাৎ বলে উঠল, তবে সে তার ডায়েরিটা এই পেন্টিংয়ের আড়ালে লুকিয়ে রেখেছে? হতেও পারে। পেন্টিংটা সরিয়ে দেখতে হবে। উৎসাহ ও কৌতূহল নিয়ে পেন্টিংটার নিকট গেলাম। রুমের এক কোণে রাখা চেয়ার এনে পেন্টিংটা যেখানে লাগানো সেই বরাবর মেঝের উপর উপস্থাপন করলাম। চেয়ারের ওপরে উঠে পেন্টিংটা ধীর স্থিরভাবে দেয়াল থেকে সরিয়ে নিলাম। পেন্টিংটা সরাতেই চোখটা জল করে উঠল আমার। আবেগের বশে মুখে এক ফালি হাসি ফুটল। রিমনের ডায়েরিটা পেন্টিংয়ের আড়ালেই ছিল এতদিন। কাঠ দিয়ে চতুর্ভুজ বানানো হয়েছে, যার ভেতরে ডায়েরিটা রাখা হয়েছে। নির্বিঘ্নে যেন ডায়েরিটা এঁটে আছে। ভূমিকম্প হলেও হয়তো সেটা সেদিক হবে না। হাস্যোজ্জ্বল চেহারা বানিয়ে ও খুশি মন নিয়ে ডায়েরিটা দেয়াল থেকে সরালাম এবং চেয়ার থেকে নেমে এলাম। বেড়ে বসলাম উত্তেজনা নিয়ে। মনেতে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। নিশ্চয়ই রিমন আমাকে নিয়ে ডায়েরিতে দারুণ দারুণ স্মৃতিমাখা কথা লিখে রেখেছে, যেগুলো আমি দেখতে পেলে মন তৃপ্তিতে ভরে যাবে এবং তাকে সেসব জানাতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলে সে লজ্জা পেয়ে যাবে। এটার জন্যই হয়তো সে ডায়েরিটা লুকিয়ে রেখেছিল। খুবই স্থিরভাবে কাঁপা হাত দিয়ে ডায়েরির প্রথম পাতা উল্টালাম। একে একে ১১টি পৃষ্ঠা উল্টানোর পর লেখা চোখে ভাসলো। লেখাটি চোখে পড়তে আতকে উঠলাম। বুকটা কেঁপে উঠল। মাথায় হাতুড়ির অসংখ্য আঘাত পেলাম মনে হলো। চেহারাতে বিষাদের ঘন কালো ছায়া, যেন কষ্ট দিয়ে সবই ভরে গেছে। চোখ দুটো দিয়ে যেন রক্তধারা প্রবাহিত হচ্ছিল। কান্না করে দিব ভাব। যে লেখা দিয়ে রিমন ডায়েরিতে মনের কথা প্রকাশ করা শুরু করেছে, সেটা দেখে বুকটা কষ্টে জর্জরিত হবে। এটাই স্বাভাবিক। আমার নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে কেউ একজন শ্বসনতন্ত্র আটকে রেখেছে। রিমন ডায়েরির শুরুতে যে মানুষটার নাম লিখেছে সেটা আমারই নাম দিয়ে কোনো আতঙ্ক ভাব ও শঙ্কা নেই। তবে নামের পূর্বে বিশেষণ রয়েছে। বিশেষণটা মোটেও প্রত্যাশিত নয়। এটার জন্যই আমি বিষণ্ণতায় ডুবে গেলাম। রিমন লিখেছে অপ্রিয় বেশ্যা। রিমন ডায়েরিতে লিখেছে অপ্রিয় নিশি, জানি আজও তুমি খুবই ভালো আছো। ভালো থাকারই কথা। যারা অন্যদের প্রতিনিয়ত কষ্ট দিয়ে চলে তারা সবসময় ভালো থাকে। তোমাকে খুব করে গালি দিতে মন চাচ্ছে, কিন্তু গালি দিয়ে তো মন ভরবে না। তোমার প্রতি রাগও দূর হবে না। শুধু শুধু নিজের মুখ নষ্ট করা। এই ডায়েরির প্রতিটা পাতায় শুধু তোমাকে নিয়ে লেখা দেখতে পাবে। না, প্রশংসামূলক কথা লেখা হবে না। যা লিখবো সবই তোমার নিন্দনীয় চরিত্রের। তুমি যে খুবই মিথ্যাবাদী ও দুশ্চরিত্রা একটা মেয়ে, সেটা কি জানো? মনে পড়ে সেদিনের কথা, যেদিন তুমি শিমুল গাছটার নিচে বসেছিলে আর আমি তোমার বুকে মাথা রেখে বসন্তের কোকিল সুরেলা কণ্ঠ শ্রবণ করে মাতোয়ারা হচ্ছিলাম। আমার কর্ণকোকিলের গানে তাল দিয়ে অন্তরে সুখের তৃষ্ণা মেটালেও আমার আঁখি জোড়া ছিল তোমার মুখশ্রিত মগ্ন। তোমার চাঁদ বদনে তাকিয়ে ভালো লাগার আতিশায্যে সুখের ভবনে দোলা খাচ্ছিলাম। আর তুমি তোমার মতো করে নানান কথা প্রকাশ করে যাচ্ছিলে। ওই সময় আমি তোমার কথাগুলোর চেয়ে তোমার কণ্ঠস্বর ও মুখশ্রীর সৌন্দর্যকে গুরুত্ব দিচ্ছিলাম। তখন মনে হচ্ছিল তোমাকে দেখাটা বড়ই সুখের প্রাপ্তি। একটা পলক তোমাকে না দেখে কাটানো মানে মূল্যবান সময় মাটির সাথে
গুঁড়ো করে মিশিয়ে দেওয়া, কিন্তু অকস্মাৎ তোমার একটি কথায় থমকে গিয়েছিলাম। তখন কথাটাকে গুরুত্ব নিতেই হলো। তুমি জানতে চেয়েছিলে যে তো আমার জীবনে তুমি বাদে অন্য কোনো নারী এসেছিল কিনা, কোনো নারী প্রেমিকার হিসেবে ভালোবাসা দিতে আমার সামনে হাজির হয়েছিল কিনা। আমার সহজ উত্তর ছিল না, তোমার পূর্বে কেউ আসেনি। একই প্রশ্ন তোমাকে করা হলে তুমি উত্তর দিয়েছিলে তোমার জীবনে কেউ আসেনি। জানো, আজকে তোমার এই কথাটা মনে হতেই খুব হাসি আসছে, অদ্ভুত হাসি। এই কথা মনে হতে হাসতে হাসতে মরে যেতে ইচ্ছা হয়। তুমি কি জানো, আমি নিজের মনের সাথে জোর করে তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছি। মনটা চায় না তোমার সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে, কিন্তু পারি না তোমাকে ছেড়ে যেতে। মনকে মানিয়ে নিয়ে চলি। তুমি হয়তো কখনোই জানতে পারবে না যে কিসের জন্য তোমাকে ছেড়ে যাবার ইচ্ছা পোষণ করি। তুমি তো নিজেকে খুব ভালো মেয়ে মনে করো, নিজেকে কলুষ মুক্ত সতী নারী ভাবো। অথচ তুমি একটা নিকৃষ্ট মেয়ে যে গোপনে জঘন্য কাজ করে আর প্রকাশে পরহেজগারির পরিচয় দেয়। ডায়েরির এই পাতায় এইটুকু লেখা উল্লেখ করা আছে। রিমনের লেখা পড়ে নিজের ওপরে যেন রাগ হলো। এতক্ষণ তবে প্রচণ্ড রকমের উৎসাহ নিয়ে একটা বাজে ডায়েরির খোঁজ করছিলাম। রাজ্যের যাবতীয় আগ্রহ উৎকণ্ঠায় ডায়েরির পাতা উল্টিয়েছি। মনটাকে শান্ত করে আক্ষেপ ও কৌতূহলের চূড়ায় অবস্থান করে এরকম উদ্ধত্তপূর্ণ দুষ্ট নীল ডায়েরিটা হস্তে নিয়ে পড়তে শুরু করেছি। কি শুধু রাগ জমাতে, ডায়েরির একটা কথাও সত্য নয়। যেমন কেমনে পারলো আমাকে নিয়ে এত সব মিথ্যাচার করতে? আমাকে চরিত্রহীন বানানোর অধিকার তাকে দিল কে? রাগে গা জ্বলছিল। মনে হচ্ছিল রিমন নিজ হাতে আমার শরীরের সমস্ত ত্বক কেটে তাতে কাঁচামরিচ ঢেলে দিয়েছে। রাগের চরম মাত্রায় পৌঁছে যাওয়ায় মন খুব করে চাচ্ছিল ডায়েরিটা ছিঁড়ে ফেলতে। একজন নারী সবচেয়ে বাজেভাবে আহত হয় তার চরিত্রের মাঝে কেউ কালিমা লেপন করলে। নারী সব কিছু মুখ বুজে সহ্য করতে পারে, চারিত্রিক কুৎসা রটনাকে না। কোনো নারী তার বিরুদ্ধে অপবাদ সহ্য করতে পারে না। নারীর মূল্যবান সম্পদ তার চরিত্র। যদি সবচেয়ে প্রিয় মানুষটি সেই চরিত্রে দাগ লাগায়, তবে সেই মানুষটি আর প্রিয় পাত্র থাকে না, হয়ে যায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। যেমন আমাকে অপবাদ দিয়ে সে তার ভালোবাসাকে অমর্যাদা করেছে, সেই সাথে অমানুষের হিসেবে পরিচয় দিয়েছে। তার প্রতি যতটা ভালোবাসা শ্রদ্ধাবোধ ছিল সবই বিলীন হয়ে গেছে তার এমন কুরুচিপূর্ণ লেখা পড়ে। সে কেমনে পারলো নিজের স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করতে? সে মৃত, শুনেছি মৃত মানুষকে গালি দিতে নেই, মন্দ বলতে নেই, কিন্তু আজকে এই জঘন্য মৃত মানুষটাকে মন্দ বলতে ইচ্ছা করছে। যদি সে জীবিত থাকতো তাহলে অপবাদ দেবার ইচ্ছা জন্মের মতো শিক্ষা দিয়ে দিতাম। ডায়েরির প্রথম পাতায় আমার সম্পর্কে এত এত নেতিবাচক কথা লেখা, না জানি বাকি পৃষ্ঠাতে কি কি লিখেছে সে। ডায়েরির পাতা উল্টালাম, পরবর্তী পাতায় নিজে নজর দিতে দেখতে পেলাম বড় বড় অক্ষরে রিমন লিখেছে সবচেয়ে বাজে মেয়ের নাম। থাক, তার নাম নিতেও ঘৃণা লাগে। এরপর একে একে প্রায় 20টা পাতা উল্টালাম। প্রতিটা পাতায় রিমন লিখেছে নিশি সবচেয়ে বাজে মেয়ে। 21তম ডায়েরির পাতায় নজর দিলাম এবং মনোযোগ দিয়ে পড়লাম, নিশি, তুমি যে অপকর্ম করে এখন নির্লজ্জের মতো ভালো মানুষের মুখোশ পরে আছো, সেই অপকর্মের জন্য কি গোপনে একটু অনুতপ্ত হও না? একটু লজ্জা বোধ হয় না? অনুশোচনা হয় না? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখে ঘৃণা লাগে না? অপকর্মের কথা ভেবে কান্না আসে না? আসবে কি করে? বেপরোয়া চরিত্রহীন মহিলার কোনো অনুশোচনা বোধ থাকলে তো চোখে কান্নার নোনা জল আসবে। সেই অপকর্মের কথাটা তোমার মুখের সামনে বলতে চাই, কিন্তু কিছুতেই বলতে পারছি না। বলে কোনো লাভও হবে না বোধহয়। তুমি নিজের দোষ স্বীকার করবে না, উল্টো আমাকে দোষী হতে হবে। এজন্য তোমার অপকর্মের কথা নিজের কাছে পুষে রাখছি। তোমার পাপের শাস্তি ঠিকই একদিন পাবে। অনুশোচনা করবে, কিন্তু শাস্তি পাবে না, শান্তি পাবে না। তোমার অপকর্মের কথা ডায়েরিতে লিখে রেখে নিজেকে হালকা করছি। নিশি, তুমি কি অস্বীকার করবে আমার পূর্বে তোমার জীবনে ভালোবাসার মানুষ এসেছিল? সে ছিল তোমার প্রথম ভালোবাসা, কিন্তু সেই মানুষটা ভালোবাসার মর্যাদা দিতে পারেনি। তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল। তুমি তার মিথ্যা ভালোবাসা বুঝতে পারোনি, এ কারণে তার জঘন্য আবদার পূরণ করেছ। জঘন্য আবদারটি কী ছিল? তোমার বয়ফ্রেন্ড দেহ চেয়েছিল, তোমার আকর্ষণীয় দেহ।
শুরুতে তুমি রাজি না হলেও তার দরদ মাখা আবদারে গলে গিয়ে ঠিকই রাজি হলে এবং তার শয্যাসঙ্গী হলে। একটাবারও ভাবলে না যে এর পরিণাম কেমন হবে, ভালো হবে নাকি মন্দ? তোমাদের এই অপকর্মের ভিডিও ধারণ করেছিল তোমার সেই বয়ফ্রেন্ড। তোমার ভাগ্য ভালো যে সেই আপত্তিকর ভিডিওটি তোমার বয়ফ্রেন্ড ভাইরাল করেনি। আসলে সে ছিল একাধিক মেয়ের প্রেমিক। অন্যদের চেয়ে তোমাকে একটু কমই গুরুত্ব দিত সে। সে ভেবেছিল তুমি সহজেই তার সঙ্গে সম্পর্ক বিনষ্ট করবে না। যদি বিনষ্ট করো তবেই সে ভিডিও ভাইরাল করত। কিন্তু তুমি তো তার চাওয়া অনুযায়ী চলেছিলে। সম্পর্ক আরও গাঢ় হয়েছিল। এরপর ভিডিও ভাইরাল করার কোনো কারণ ছিল না তার নিকট। হঠাৎ একদিন তুমি খবর পেলে তোমার বয়ফ্রেন্ড বিয়ে করতে যাচ্ছে শিল্পপতির মেয়েকে। তুমি এমন সংবাদ শুনে রেগে গিয়েছিলে। তোমার বয়ফ্রেন্ডের নিকট এই ব্যাপারে কৈফিয়ত চাইতে গেলে সে কোনো জবাব দেয়নি, বরং তোমাকে তাড়িয়ে দিয়েছিল। তুমিও সহ্য করতে না পেরে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছিলে। ভাগ্যিস ওই দিন আমি ব্রিজে উপস্থিত ছিলাম। অচেনা এক মেয়ে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করতে যাচ্ছে দেখে দাঁড়িয়ে থাকতে পারিনি। তোমার কাছাকাছি গিয়ে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আত্মহত্যা কোনো সমাধান নয়, তবুও তুমি মানতে চাওনি। বাধ্য হয়ে থাপ্পড় মেরেছিলাম। এক থাপ্পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। জ্ঞান ফেরার পর তুমি বুঝতে পারলে কাজটা ঠিক করতে যাচ্ছিলে না। তোমার মধ্যে উপলব্ধি হলে আত্মহত্যা করার ভূত মাথা থেকে চলে গিয়েছিল। ওই দিনের পর থেকে আমরা বন্ধু হয়ে গেছিলাম। 5 মাস ধরে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক চলছিল। হাসি খুশিতে কাটিয়ে দিয়েছিলাম প্রতিটা দিন ও তার। সারা রাত কথা বলতাম, প্রায় রাত্রিতে। ততদিনেও জানতে পারিনি তুমি কিসের জন্য সেদিন আত্মহত্যা করতে চাচ্ছিলে। 5 মাস পর তুমি হঠাৎ করে প্রপোজ করে বসলে। আমিও দুর্বল হয়ে গিয়েছিলাম তোমার প্রতি, তাই ফিরিয়ে দিতে পারিনি। ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছিলাম। প্রেমের সম্পর্ক চলতে লাগলো। আমরা সুখেই কাটাচ্ছিলাম, কিন্তু তুমি হঠাৎ করে একদিন অন্যরকম কিছু চেয়ে বসলে এবং আমি সেটা সমাধান বের করলাম। 1.5 বছর ধরে প্রেম চলার পর আমি সিদ্ধান্ত নিয়ে আমি তোমাকে বিয়ে করব। অন্তঃপর বিয়ে করেও ফেললাম, কিন্তু বিয়ের পর দিন তোমার সেই বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। সে আমার সঙ্গে দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে আলাপ করে। হঠাৎই সে আমাকে একটা ভিডিও দেখায়। ভিডিওটা দেখা মাত্র আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যায়। মনে হয়েছিল আমি জীবিত নই, মৃত লাশ। ওই ভিডিওটিতে ছিল তোমাদের অপকর্মের দৃশ্য। সেটা দেখা মাত্র আমার মন থেকে তোমার প্রতি সমস্ত ভালোবাসা হারিয়ে গিয়েছিল। আমার হৃদয়ের গহীনে যার নাম খোদা করা ছিল, সেই নাম এক মুহূর্তে বিলীন হয়ে গিয়েছিল। নিশি তোমাকে ঘৃণা করি আমি, প্রচণ্ড ঘৃণা। রিমনের লেখা পড়ে প্রচণ্ড রকমের হাসি আসছিল। হাসি চেপে রাখার প্রাণপণে চেষ্টা করছি, কিন্তু পারছি না। খিক খিক করে হাসতে হলো। রিমন আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। সে বাদে অন্য কেউই আমাকে নিয়ে যা দাবি করেছে সেসবও সত্য নয়। অর্ণবের সঙ্গে যদি প্রেম থাকতো সেটা আমার স্মৃতিতে থাকতো। অর্ণব যুক্তি দেখিয়েছে রিমন আমার মস্তিষ্ক থেকে 13 মাসের স্মৃতি বিলীন করে দিয়েছে। এটা পুরোপুরি মিথ্যা এবং অবিশ্বাস্য কথা। অর্ণব ও রিমন দুজনই আমাকে নিয়ে গেম খেলছে। রিমনের গেম খেলা শেষ হলেও অর্ণবের গেম খেলা হয়তো ভালোভাবে শুরুই হয়নি। রাগে দুঃখে দু চোখের দুধার দিয়ে জল গড়িয়ে পড়ল। পানি ঝরছে ঝরুক, সেদিকে তাল না দিয়ে পরবর্তী ডায়েরির পাতাতে নজর দিলাম। কিছুই লেখা নেই পরবর্তী পাতায়। এরকম আরও 50টি পেজ উল্টালাম, কোনো লেখা পেলাম না। সর্বশেষ পৃষ্ঠার লেখা। শেষ পর্যন্ত নিশিকে আমি ডিভোর্স দিতে বাধ্য হই। নিশিও বিষয়টা হাসি মুখে মেনে নিয়ে আমার জীবন থেকে চলে যায়। ভেবেছিলাম সে চলে যাবার পর নিঃসঙ্গতায় দুর্বিষহ জীবন কাটাতে হবে, কিন্তু না। দেখা পেয়েছিলাম এক অপশরীর, যাকে দেখে মনে হয়েছিল এই পৃথিবীতে আমার আগমন শুধু তার জন্যই। 27 বছরের জীবনে কখনো এমন ভালো লাগা তৈরি হয়নি আমার হৃদয়ে। অপসরীকে দেখা মাত্রই বুকের মাঝে মৃদুভাবে কাঁপন সৃষ্টি হয়েছিল। সেই কাঁপনের পর স্বর্গীয় সুখ প্রাপ্ত হয়েছিলাম। সেই সুখে দম আটকে মরে যাবার উপক্রম হয়েছিল। স্বর্গের পরীর মতো সুন্দরী ওই রমণী সৌন্দর্যে দিশেহারা হয়ে গিয়েছিলাম। অপসরীর দ্বিগুণ কালো চুল, হরিণী চোখ, হীরার মতো চকচকে চেহারা ও গোলাপের পাপড়ির মতো কোমল গালের ত্বক ও রসে টইটুম্বুর ঠোঁটের রেখাতে মুগ্ধ হয়ে হারিয়ে গিয়েছিলাম অজানা সুখের রাজ্যে। ওই দিন পর থেকে নিজের সমস্ত ধ্যান ধারণা পরিবর্তন হয়ে শুধু স্বর্গপরীকে আপন করে পাবার চিন্তায় বিভোর ছিলাম।
তার পিছু নিতে নিতে একসময় সে আমার সঙ্গে কথা বলতে শুরু করলো। অনেক সাধনার পর সে বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। প্রথম দিনের কথায় সে মুগ্ধ হয় এবং তার আশানুরূপ সিদ্ধান্ত শুনতে পায়। সে বন্ধু হিসেবে থাকবে এমন সিদ্ধান্ত নেয়। শুরুতে বন্ধুর সম্পর্কই প্রেম তৈরি মূল রাস্তা, তাই আমিও বন্ধুত্বে খুশি ছিলাম। এরপর থেকে তার সঙ্গে সঙ্গে কথা চলতে থাকে। ততদিনেও তার নামটা জানা হয়নি। মনে মনে তার নাম ঠিক করে রেখেছিলাম, তাকে পরি বলে ডাকতাম। কিন্তু হঠাৎ করে মনে হয়েছিল, আরে এটা তো তার প্রকৃত নাম নয়। তখন জানার আগ্রহ জেগেছিল আমার। পরীর প্রকৃত নাম কি? তার থেকে নামটা জানতে পেরে উঠেছিলাম। আতঙ্কিত ভাব আমার চেহারায় ঘিরে ধরেছিল। আমার পরীর প্রকৃত নাম নিশি। এর নামও নিশি শুনে মুহূর্তেই চেহারায় বিষের ছাপ ঘিরে ধরেছিল। বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম, তবে নিজেকে শান্ত রেখেছিলাম এই ভেবে যে নামে কি পরিচয়, কর্ম এসব। মন থেকে ভ্রান্তিকর ধারণা বিলীন করে দিয়ে নিশির সঙ্গে দেখা সাক্ষাৎ চলতে লাগলো। সুযোগ বুঝে একদিন তাকে প্রপোজও করে ফেলি। প্রথমে প্রস্তাবে প্রথম দিকে সে রাজি না হলেও 15 বার প্রপোজের পর সে রাজি হয়ে যায়। আমার দ্বিতীয় ভালোবাসার মানুষটির সঙ্গেও চুটিয়ে চলতে থাকে। অন্তঃপর দীর্ঘ 1.5 বছর প্রেমের পর দ্বিতীয় নিশিকে বিয়ে করে ফেলি। কিন্তু বিয়ের পঞ্চম দিনে শপিং কমপ্লেক্সে দেখা হয়ে যায় আমার প্রথম ভালোবাসার মানুষটির সাথে। সে আমাকে দেখে এরপর ডায়েরির পাতায় আর কিছু লেখা ছিল না, লেখা খুঁজে পেলাম না। কৌতূহল জেগে বসলো আমার মাথায়। কৌতূহলী মন জাগতে চাইলো যে রিমনের পর কি লেখা লিখতে চেয়েছিল। না, ঘোর আক্ষেপের মধ্যে ডুবে গেলাম। উসখুস ভাব তৈরি হয়ে গেল, মাথা ঝিম মেরে গেল। পুরো পৃথিবী ডায়েরি পড়ে পুরো পুরো ডায়েরি পড়ে যা বুঝতে পারলাম তা হলো রিমন আমাকে দুশ্চরিত্রা বলেনি, বলেছে তার প্রথম ভালোবাসার মানুষটিকে। রিমনের প্রথম প্রেমিকার নাম আর আমার নাম একই, নিশি। শুধু নামেই মিল, চেহারা, চালচলনে ও বৈশিষ্ট্যে কোনো মিল নেই। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বিয়ের সম্পর্কেও জড়িয়েছিল। এর মানে সে আমাকে মিথ্যা বলেছিল। তার উক্তি ছিল আমিই তার প্রথম ভালোবাসা। রিমন নিজে কঠিন সত্যকে লুকিয়ে মিথ্যাচার করেছে আমার সঙ্গে, অথচ সেই একই রকম মিথ্যাচারের দোষে তার প্রথম প্রেমিকাকে সহ্য করতে পারছে না। আসলে সবাই নিজের দোষটা খুব ভালো করে বুঝে। নিজে দোষ করলে সেটা নিছক ভুল, অন্য কেউ করলে সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। রিমন তার প্রথম প্রেমিকার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়ালেও দাম্পত্য জীবন স্থায়ী হয় নাই। যখন রিমন তার স্ত্রীর গোপন অপকর্মের কথা জানতে পারল, তখন সিদ্ধান্ত নিল তার সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখবে না, নষ্ট করবে, এবং সেটাই হয়েছিল। সবই তো বুঝলাম, কিন্তু ডায়েরির শেষ বাক্যটা পড়ে রহস্যের জালে আটকে গেলাম। রিমন আমাকে বিয়ে করার পঞ্চম দিনে বাসা থেকে বের হয়ে শপিং মলে গিয়েছিল এবং সেখানে তার প্রথম গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তার সঙ্গে দেখা করে কি হয়েছিল সেটা ডায়েরিতে লেখা নেই। সত্যি ব্যাপারটা আমাকে ভাবনায় ফেলে দিল। ভাবনাতে ডুবে গেলাম গভীরভাবে, কিন্তু কিছুই বের করতে পারলাম না। রাত 9টার দিকে অর্ণব বাসায় ফিরল। তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। চেহারা মলিন হয়ে আছে। কি এমন হয়েছে তার, সে এমন বিষণ্ণ লাগছে। সকালে অর্ণব তাড়াহুড়া করে বাসা থেকে কি জন্য বেরিয়েছিল জানতে হবে এখন। অর্ণব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমার রুমে ঢুকলো। এর পূর্বে রিমনের আরও একটি ডায়েরি হাতে নিয়ে বসে আছি। ডায়েরির পাতায় চোখ দেয়নি। মলাটের ওপর মার্কার পেন দিয়ে বড় অক্ষরে রিমন তার নিজের নাম লিখে রেখেছে। এই ডায়েরিটা পাওয়া গেছে দরজার ডান পাশে রাখা একটি পেন্টিংয়ের আড়ালে। রিমন আমার হাতে ডায়েরিটা দেখা মাত্র ঘাবড়ে গেল। চোখ দুটো মরা গরুর মতো বানিয়ে তাকিয়ে রইল। তার আতঙ্কিত চোখ জোড়ার দিকে তাকাতেই ভয় পেয়ে গেলাম। তার এভাবে তাকানোর ঠিক রহস্য ধরতে পারলাম না। অদ্ভুত দৃষ্টিতে কিছু মুহূর্ত তাকানোর পর আমার দিকে ধাবমান হয়ে হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিয়ে উচ্চস্বরে বলল, এটা কই পেলে? ডায়েরিটা কেন হাতে নিয়েছো? আশ্চর্য হয়ে গেলাম তার কথা শুনে। এই ডায়েরিতে হাত দিলে তার কিসের সমস্যা? ডায়েরিটা আমার স্বামীর, তার তো নয়। তবে সে এভাবে বলছে কেন? ডায়েরিটা আমার হাত থেকে ছিনিয়ে নেওয়াটা পছন্দ হলো না। মেজাজ বিগড়ে গেল। আমিও কপট রাগ দেখিয়ে অর্ণবের হাত থেকে ডায়েরিটা কেড়ে নিলাম। অর্ণব স্মিত হেসে শীতল কণ্ঠে বলল, প্লিজ নিশি, ডায়েরিটা দিয়ে দাও।
ভ্রু নড়ে উঠল আমার। কপালে ভাঁজ ফেলে বললাম, আপনাকে কিসের জন্য ডায়েরি দেব? এটা কি আপনার ডায়েরি? আমার না, সেটা ভালো করে জানি। কিন্তু তুমি এই ডায়েরি পড়তে পারবে না। কে বলেছে পারবো না? আমার স্বামীর ডায়েরি এটা। তার ডায়েরি নিয়ে যা তা করতে পারি। এ সবই আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার কাজ করুন। এর মধ্যে নাক গলাতে আসবেন না। তাড়াতাড়ি খাবার খেয়ে শুয়ে পড়ুন। আর বলে যান, সকালে আপনাকে ফোন দিয়েছিলাম। ফোন রিসিভ করে উল্টাপাল্টা বকছিলেন কেন? ডায়েরিটা দাও, সব খুলে বলবো। জি না, ডায়েরি আপনি পাচ্ছেন না। তাহলে আমিও তখনকার বিষয়টা খুলে বলছি না। না বললেন, আমি বুঝতে পেরেছি। তখনকার সবই মজা ছিল। আপনি মজা করেছেন। আর হ্যাঁ, রিমনের ফোনটা দেন। তার ফোন আপনার কাছে কিসের জন্যে? সেটার কারণও বলবো। ডায়েরিটা দিয়ে দাও। মোটেও না। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই ডায়েরিতে এমন কিছু লেখা আছে যা আমারও আপনার বিষয় জড়ানো। পড়লে আপনার গোপনীয়তা জেনে যাব। সেই ভয়ে ডায়েরিটা পড়তে দিতে যাচ্ছেন না। এটাই তো। ঠিক ধরেছ। এবার মহানন্দে ডায়েরিটা পড়ো। আমি গেলাম। কই যেতে যাচ্ছেন? বাসা থেকে বের হয়ে যাব। দম বন্ধ লাগছে এখানে। দম বন্ধ লাগবে কিসের জন্য? আজব তো। জানি না। যাই হোক, তোমাকে সকালের ঘটনাটা খুলে বলি। সকালে একটা দুঃসংবাদ শুনে বাসা থেকে বের হয়েছিলাম। দুঃসংবাদটা সিমিকে নিয়ে। কি এমন দুঃসংবাদ? বলেন তো শুনি। বলছি, চুপ করে শোনো। সিমি পুলিশের হাতে ওই দিন ধরা দেয়নি। ওই দিন সে তার চাচাতো ভাইয়ের ফুসলানোর কথা শুনে এক জায়গায় আত্মগোপন করেছিল। তার চাচাতো ভাই বিয়ের কথায় বলায় বেশ কয়েক রাত একই বাসায় অবস্থান করেছিল। এমনকি দুজনে একই রুমে রাত কাটিয়েছিল। সিমিকে ঘুমের ওষুধ খাইয়ে রেপ করে তার কাজিন সেটার ভিডিও ধারণ করে রাখে। 1 মাসের আগের ঘটনা এটা। আজকে সকালে সিমি তার চাচাতো ভাইকে খুন করেছে। পুলিশ তাকে ধরতে গেলে বাসার ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়। আফসোস, মেয়েটা এবারও ভুল করলো। তার মৃত্যুর খবর শুনেই সকালে ওইভাবে বাড়ি থেকে বের হয়েছিলাম। খুব খারাপ লাগছিল ওর জন্য। বাইরে কাটাতে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার বাসায় ফিরে যাই। কিন্তু এখানে এসে তোমার উলটপালট কথা শুনে মেজাজ খারাপ হচ্ছে। ডায়েরি নিয়ে পড়ে আছো তুমি। আর ডায়েরিতে আমাকে নিয়ে কী এমন লেখা থাকবে? ডায়েরিটা দয়া করে দিয়ে দাও। এই তো অনেক কিছু জানলাম। এখন বলেন, ফোনে ওরকম কেন করছিলেন? বলেছিলেন তোমার সঙ্গে মজা করছিলাম। তুমি গত রাতে যেভাবে আমাকে থাপ্পড় মেরেছিলে, এতে প্রচণ্ড রাগ হয়েছিল। আমি তো সকালে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন একটা নাটক করব যাতে তুমি নিজেকে পাগল ভাবো। তোমার শরীরে জ্বর ছিল, গায়ে ব্যথা, সবই গত রাতে বৃষ্টিতে ভেজার কারণে। ওই রাতে ওই সময় তোমাকে ছেড়ে ছাদ থেকে চলে যাবার পর বারান্দায় দাঁড়িয়ে নিজ শব্দে কান্না করেছিলাম প্রায় 35 মিনিট ধরে। হঠাৎ মনে হয়েছিল তুমি তো এখনো ছাদে আছো, তাই আবারও ছাদে যাই এবং দেখি অজ্ঞান হয়ে পড়ে আছো। পাজা কোলে করে তোমাকে রুমে নিয়ে আসি। এজন্য গায়ের ব্লাউজ পেটিকোট খুলতে বাধ্য হই। এটার জন্য দোষ দিও না। পরিস্থিতিতে পড়ে এটা করতে বাধ্য হয়েছিলাম। তোমাকে নতুন কাপড় পরিয়ে দেওয়ার পর আমিও নতুন কাপড় পরিনি। বাধ্য হয়ে তোমার কাছে শুয়েছিলাম। ঘুমের মধ্যে তুমি উল্টাপাল্টা বলছিলে তোমার বাবা মাকে তুমি খুন করেছো, ছোট ভাইকে খুন করেছো, এরকম অনেক কিছু। আরও বলছিলে তোমার রাজপ্রাসাদটা কেউ দখল করতে পারবে না। ঘুমের মধ্যে এসব শুনে শুনে মনে হয়েছিল তোমার মাথায় সমস্যা আছে এবং সিদ্ধান্ত নেই। সকালে বিষয়টা খুলে বলবো, কিন্তু সেটার কথা মনে ছিল না। তোমার বাবা মা বাসায় এলে কথাটা অকস্মাৎ মনে পড়ে, কিন্তু তাদের সামনে বলতে পারিনি। তবে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন কিছু করব যাতে তুমি কিছু সময়ের জন্য নিজেকে পাগল ভাবো। এজন্যই ফোনে ওরকম কথা বলেছিলাম। আমার ছোট ভাইকে মিথ্যা বলতে অনুরোধ করেছিলাম। তোমার তোমার মা বাবাকে বলেছিলাম বাসা থেকে বের হয়ে যেতে। তারা আমার কথা ফেলে দেয়নি। আজব তো, আপনি এসব করে কি পেলেন? আপনি কি পাগল? এসব করে কিছুই পাইনি, তবে পৈশাসিক আনন্দ পেয়েছি। ধুর, আপনি আমার সামনে থেকে চলে যান তো। আপনাকে সহ্য হচ্ছে না। যাব। ডায়েরিটা দাও। মরে গেলেও না। নিশি বিড়বিড় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি হলে হোক, তবুও দিব না। ডায়েরি দিবে না? না। খুন করব। কাকে? তোমাকে। কি? হুম, আমি খুনি। এটা আমার পরিচয়। আজকে কিছুই গোপন করব না। সব খোলাসা করব। তবে সব কিছু খুলে বলার পর নিঃসঙ্গভাবে খুন করব। জেনেও না জেনে নাও যে কাউকে খুন করার পর যে পরিমাণ আনন্দ হই, সেটা অন্য কিছুতে মেলে না। কাকে খুন করবেন? তোমাকে। কি আবোল তাবোল বকছেন?
আবল তাবলি। আমার কথা মন দিয়ে শোনো। আমার নাম অর্ণব রিমন কোনোটাই নয়। আমার নাম হিমেল চৌধুরী, যে কিনা শহরের সবচেয়ে বড় সিরিয়াল কিলার। আমি এতটাই ভয়ানক খুনি যে আত্মগোপন করে থাকতে হয় না, কারণ পুলিশ আমার গোলামি করে। আমার টাকার নিকট তারা ধরা। অদ্ভুত শোনালেও সত্যি যে আমি টাকার জন্য কাউকে খুন করি না, আসলে খুন করা আমার নেশা। এজন্য টাকা উড়িয়ে হলেও পৈশাচিক আনন্দ লুটিয়ে নিতে ভয়ানক নিঃসঙ্গতার খুন করি, যাকে খুন করার ইচ্ছা জাগে। খুন করার সময় ভালো মন্দ, ছোট বড়, নারী পুরুষ এসব বিবেচনা করি না। অর্ণবের কথা ঈষৎ কেঁপে উঠলাম, ভয় পেলাম। ভয়ে গা ছমছম করছিল এবং তাকে মিনমিন গলায় বললাম, তারপর? অর্ণব গরম চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চুপ করে শোনো। তোমাকে 1.5 বছর পূর্বে বিয়ে করিনি, বিয়ে করেছি 6 বছর পূর্বে। ঠিকই শুনেছ, 6 বছর পূর্বে। তোমার মাথায় এক এক সময় এক এক রকমের স্মৃতিমাখা গল্প ঢুকিয়ে দেই। তোমাকে পাগল বানাতে সাময়িক বা দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কের ভারসাম্যতা বিনষ্টকারী ক্ষতিকর ইনজেকশন তোমার দেহে প্রয়োগ করি। অন্তঃপর তুমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে লম্বা সময়ের জন্য হসপিটালে অ্যাডমিট থাকো, আর আমি তোমার বিশাল সাম্রাজ্য ভোগ করি। 5-6 মাস পূর্বে যখন তোমাকে পাগল বানালাম এবং সুস্থ হলে, তখন তুমি এই সম্পত্তির একটা টাকাও আমাকে দিতে চাওনি। তাই পুনরায় তোমাকে পাগল বানাতে হয়েছিল। এরপর থেকে তোমাকে প্রতি বছর 2 বার পাগল বানিয়ে রাখতাম, প্রতি বছর মাত্র 3টা মাস সুস্থ থাকতে। 1.5 মাস পূর্বে তুমি সম্পূর্ণ সুস্থ ছিলে। ওই দিন কি করলাম? তোমাকে সঙ্গে নিয়ে কাজে অফিসে গেলাম বিয়ে করার জন্য, অথচ ওটা নাটক ছিল। কাজীকে টাকা দেওয়া হয়েছিল অনেক আগে, তাই বিয়েটা পড়ান তিনি। ওনাকে দিয়ে 6 বছরের মোট 19 বার আমাদের বিয়ে পড়ানো হয়েছে। তোমাকে প্রতিবার পাগল বানানো হয় নিজের স্বার্থে। পরিপূর্ণ সুস্থ হয়ে গেলে এতটাই স্ট্রিক হও এবং সম্পত্তি রক্ষার জন্য এতটাই মরিয়া হয়ে ওঠো যে মেনে নিতে পারি না তোমার আচরণ। আমার তো প্রচুর টাকার দরকার হয়, না হলে আমাকে পুলিশ ছাড়বে না। পুলিশদের নিকট টাকাই সব। আর সেই টাকা আমি কই পেতাম? তোমাকে ছাড়া সম্ভব ছিল না। যা আজও না। প্রতিবার তুমি পাগল হয়ে গেলে তোমার মস্তিষ্ক থেকে আগের বছরের স্মৃতি বিলীন করে দেওয়া হয়। এমনকি তোমার পাস্ট লাইফের সমস্ত স্মৃতিও নষ্ট করে দেওয়া হয়, তুমি যাতে ভুলে যাও এই বিশাল সাম্রাজ্যের কথা। এমনকি ভুলে যাও তোমার ভালোবাসার মানুষটি ও তার চেহারার কথা। এবার যখন তুমি সুস্থ হলে, তখন তোমাকে এমনভাবে বশ করলাম যাতে তুমি বিশ্বাস করো তোমার সঙ্গে 1.5 বছরের প্রেম ছিল এবং আমরা 1.5 বছর প্রেম করার পর পালিয়ে বিয়ে করেছি। এও বিশ্বাস করো যে তোমার বাবা মা তোমাকে ত্যায্য করেছে পালিয়ে বিয়ে করায়। এসবই আমি তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছি। প্রতি বছরে যেটুকু সময় তোমাকে সুস্থ রাখতাম, সেটুকু সময় তোমার স্মৃতিতে নানা মিস্টেরিয়াস গল্প ঢুকিয়ে দিতাম। তোমাকে যতদিন আমার প্রয়োজন হতো ততদিন সুস্থ রাখতাম এবং এমন সব ইনজেকশন দেহে তোমার পুশ করতাম, ওই এমন ভয়ানক ভায়োলেন্স কাহিনী শোনাতাম যে তুমি পুনরায় পাগল হয়ে যেতে। সেই সব পূর্বের স্মৃতিও বিলীন করে দিতাম মস্তিষ্ক ভিন্ন গঠানো ইনজেকশন প্রয়োগ করার মাধ্যমে। ভাবছো এমনটা না করে তোমাকে মেরে ফেললেও তো হতো? না, এটা করা যাবে না কখনোই। এমনটা করলে সোনা ডিম পাড়া রাজহাঁসকে হারাতে হবে। তোমার 100 কোটি টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। একমাত্র উত্তরাধিকারী তুমি। তোমাকে মেরে ফেললে সমস্ত সম্পত্তি চলে যাবে অনাথ আশ্রমে, কারণ উইলে এটাই লেখা আছে। ভালো করে জানি আমি তোমার মন জয় করতে পারবো না। তোমার মন জয় করে সম্পত্তির এতটুকু অংশ আমার করে নিতে পারবো না, কারণ আমি ওথেলো এই সিনড্রামে আক্রান্ত। তুমি এত ভালো মেয়ে, তবুও তোমাকে নিয়ে সন্দেহ হয়। মনে হয় তুমি আরেকজন পুরুষকে নিয়ে বাজে সম্পর্কে আছো, তাকে নিয়ে রাত যাপন করো। এটা প্রতিটা মেয়েরই প্রতিটা সময়ই মনেতে জাগে। তাই তো তোমাকে ইগনোর করে চলি। তোমার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি এই ডিসডারে ডিজার্ডারে ভুগে। তুমি সুস্থ থাকাকালীন একদমও পড়তে না, তোমার সাথে লাগতো ঝগড়া। তাই তো তোমাকে পাগল বানিয়ে মাসের পর মাস আমার থেকে দূরে রাখি। এরপরও কষ্ট হয় না? তোমার বাবা মা ও ভাইকে 5 বছর পূর্বে খুন করেছিলাম, কারণ তারা আমার মুখোশ ধরে ফেলেছিল। বর্তমানে তুমি যাদের মা বাবা মনে করো, তারা প্রকৃত কিছুই হয় না তোমার। তারা অভিনেত্রী, রিফাত ছেলেটাও। তারা আমার বাইরে কোনো কাজ করে না। আজও সকালেও তারা আমার কথা মতো চলেছে। শিমলা নামে যাকে চিনো তাকে তোমার ননদ মনে করো, সত্যিকার অর্থে সে তোমার ননদ নয়।
কারণ সে আমার বোন হয় না, এমনকি সে রিফাতকে বিয়েও করেনি। তাদের নাটক করতে বলেছিলাম এজন্যই, যাতে তোমার নিকট মনে হয় তুমি বউ হয়ে এ বাসায় এসেছো। যে বাসাতে ননদও বাস করছে বিদেশ থেকে ফিরে এসে। এই বাসাটা তোমার নয়, আমার বাসা। এটা মাথায় ঢুকিয়ে দিতে এত সব করা। তোমার তো 6 বছরের স্মৃতি মস্তিষ্ক থেকে বিলীন। তাই জানো না তোমার কি পরিমাণ সম্পত্তি ও শিল্প কারখানা রয়েছে। তোমার আসল বাসা এটা নয়। আসল বাসাতে আমি একা থাকতাম, মাঝে মধ্যে সিমিও থাকতো। একটা গোপন তথ্য বলি, সিমি আমার রক্ষিতা ছিল। ওর দেহকে ভীষণ ভালো লাগতো আমার। এই জন্য টাকার বিনিময়ে তাকে বাসায় নিয়ে রাখতাম। আর এই বাসাটা 5 বছর হলো কিনেছি। তুমি আসল বাসাতে গেলে বুঝে যাবে ওটা তোমার নিজের বাসা। অথচ এই বাসাতে বসবাস করে একটা বারো টের পাও না যে এটা তোমারই টাকায় ক্রয় করা বাসা। বরং ভাবো এটা তোমার স্বামীর রিমনের বাসা। কারণ আমি তোমার মাথায় এটা ঢুকিয়ে দিয়েছি। আরও পরিষ্কারভাবে খুলে বলি, আমাদের বিয়ের 7 দিনে এই বাড়িতে সিমিকে বউ বানিয়ে এনেছিলাম তোমাকে মানসিকভাবে কষ্ট দিতে, কিন্তু আমি নিজেই তোমাকে ওই সময় মিথ্যা কিছু গল্প বলে সান্ত্বনা দিয়েছিলাম। নতুন গল্প তৈরি করে প্রায় 1.5 মাস তোমাকে স্বাভাবিক জীবনে রেখে নিজের স্বার্থ হাসিল করেছি। বিয়ের 7ম-8ম দিনের রাত্রিতে যাবতীয় ঘটনা ঘটিয়ে তোমাকে মিস্টেরিয়াসের স্বাদ দিয়েছিলাম, যেন তুমি আমাকে নিয়ে ভাবো যে রিমনকে তুমি মৃত হিসেবে দেখেছো। ওটা রিমন নয়, আসলে ওটা মানুষই ছিল না। ছিল ফেক বডি। হুবহু রিমনের মতো করে আর্কিটেকচার করে নির্মাণ করেছিল। অ্যাম্বুলেন্স ছাড়া ভাড়া করে বডিটা বাসার সামনে পৌঁছে দিতে বলি এবং তারা সেটাই করে। মূলত তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করছিলাম যে তোমার রিমন মারা গেছে। ততদিনে আমি তোমার থেকে 3টা গুরুত্বপূর্ণ প্রজেক্টরে সাইন করে নিয়েছিলাম। রিমন মারা গেছে এটার বিশ্বাস তোমার মাথায় ঢুকিয়ে তোমাকে কিছু মানসিক অশান্তিতে রেখেছিলাম, যাতে তুমি প্রজেক্টর ফাইলে সাইন করার মুহূর্তে মনোযোগ না দাও। যদি সুষ্ঠু ও মন দিয়ে প্রজেক্টর ফাইল পড়তে তবে কিছুতেই সাইন করতে না। তখন আমারও তো গুরুত্বপূর্ণ প্রজেক্ট হাতছাড়া হতো। এজন্য রিমন মারা গেছে এটার মাস্টার প্ল্যান করলাম। রিমন ও অর্ণব নামে 2টো ভিন্ন চরিত্রের গল্প তোমাকে শুনিয়েছিলাম, যাতে তুমি দ্বিধায় পড়ে যাও। তোমার মাথায় ঢোকানোর চেষ্টা করেছিলাম যে রিমন বাজে লোক, যে তার বন্ধুর স্ত্রীকে বিয়ে করেছে বন্ধুর সঙ্গে গদ্দারি করে। আসল সত্য তো এটাই যে রিমন ও অর্ণব একই ব্যক্তি। সবচেয়ে তার চেয়ে বড় সত্য, রিমন ও অর্ণব বানানো চরিত্র। দুজনই আমি, তবে আমার নাম হিমেল, অর্ণব কিংবা রিমন নয়। আর আজকে তুমি প্রথম ডায়েরিতে যা পড়েছো সে সবই মিথ্যা। মিথ্যা লিখে রেখেছি এই কারণেই, যাতে তুমি বিশ্বাস করো রিমন আগেও একটা মেয়েকে বিয়ে করেছিল, যে মেয়েটার নাম নিশি। এবং আমি যে রিমন নই এটাও যাতে স্বীকার করো। দ্বিতীয় ডায়েরিতে যা লেখা ছিল সেসব মিথ্যা নয়। ডায়েরির লেখা পড়লে জানতে পারবে তোমার আসল পরিচয় ও আমার বহুরূপের বর্ণনা। এখন সেসব পড়ার দরকার নেই। সব সত্য আমি জানি, আমি তোমার নিকট প্রকাশ করলাম, কিন্তু আফসোস তুমি এসব আর মাত্র 2 দিন মনে রাখতে পারবে। 2 দিন পর তোমাকে আবারও পাগল বানিয়ে দেওয়া হবে। এই 1.5 মাসের মতো তোমার থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রজেক্টর ফাইলে সাইন করিয়ে নিয়েছি। এখন তোমাকে আমার প্রয়োজন নেই। তুমি এবার পাগলাগারদে চলে যাও অন্যরকম বিলাসী জীবন ভোগ করতে। তবে এটা সত্য, তোমার ভালো ট্রিটমেন্ট চলবে। তুমি সুস্থ হবে ধীরে ধীরে, প্রায় 6 মাস লাগবে সুস্থ হতে। সুস্থ হয়ে গেলে তোমার ওই দিক থেকে বছরের শুরু বলে মনে হয়। তারপর আবারও তোমার সাথে আমার পরিচয় হবে। একটা ভিডিও দেখিয়ে বোঝানোর চেষ্টা করা হবে তোমার আমার প্রেমের সম্পর্ক 1.5 বছরের। যদিও সহজে বিশ্বাস করতে চাইবে না, তবে একাধিক ভিডিও দেখানোর পর তুমি বিশ্বাস করবে যে আমাদের বিয়ে মধ্যে গভীর প্রেম ছিল। ভিডিওগুলো কিসের তা জানোই তো। ভিডিওগুলো আমাদের এক সম্পর্কের। তুমি ভিডিও দেখে অবিশ্বাসের স্বরে প্রথমবার বলবে, এসব আমি করিনি, এবং এসব মনে থাকতো আমার করলে। তখন আমার উত্তর হবে, তুমি রোড অ্যাক্সিডেন্টের স্মৃতি হারিয়ে সব ভুলে গেছো। হা হা। এরপর তুমি সব কিছু অভ্যাস বিশ্বাস করবে। আর আমি পরের দিন তোমাকে কাজে অফিসে নিয়ে বিয়ে করব। শুরু হবে তোমার সাথে আমার নতুন অভিনয়। তুমি তৈরি করব অর্ণব
রিমনের নতুন নতুন কোনো চরিত্র, যেখানে থাকবে সিমি, রিফাত, সিমরার মতো চরিত্র, থাকবে নিশির বাবা মা এবং রিমনের বাবা মা। এভাবেই তো 6 বছর চলছে। অর্ণবের কথা শুনে, না না, তার নাম তো অর্ণব কিংবা রিমন নয়, তার নাম হিমেল। হিমেল সমস্ত ঘটনা বলা শেষ করে খিক খিক করে হাসতে বিছানায় গড়ি খেতে লাগলো। আর আমি নিঃশব্দ পাথর। অর্ণব অস্তিত্বহীন কোনো জীবের মতো হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। কষ্টের মাত্রা এতই যে বুকটা ফেটে চৌচির হয়ে কান্না করব, কিন্তু কান্না আসতেছে না, যেন কান্না বুকে চেপে রেখেছে কেউ। চোখের জল হয়তো ঝরতে চাচ্ছে না আমার কষ্টের আধিক্যে। দম আটকে আছে, প্রাণ চলে যাচ্ছে এমন লাগছে। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এত কিছুর পরও হিমেলের প্রতি রাগ হচ্ছে না, হচ্ছে নিজের প্রতি। এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করেছিলাম আজ থেকে 6 বছর পূর্বে। এমন জঘন্য একজন জানোয়ারকে জীবনসঙ্গী করে নিয়েছিলাম। বিয়ের পূর্বে আমাদের 1.5 বছরের প্রেম ছিল। সেসব স্মৃতি রয়েছে হিমেলের কারণে। সে তো ভিডিও করে রেখেছিল সব, এবং আমাকে 1.5 মাস আগে সে সমস্ত ভিডিও দেখিয়েছে। যখন ভিডিও দেখাতো তখন ভাবতাম সে এসব ভালোবেসে দেখাচ্ছে, অথচ এর পিছে যে হাজারো কারণ লুকিয়েছিল তা এতদিন অগোচরে ছিল, যা আজকে জানতে পেরেছি। হিমেল বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল। আসলে সে ঘুমায়নি, ঘুমানোর ব্যবস্থা করা হয়েছে, সেটা আমার হাতেই। যখন সে খিক খিক করে হাসছিল, তখন আমার হাতে থাকা ধারালো চকচকে চাকর অগ্রভাগ তার বুক বরাবর ঢুকিয়ে দিয়েছি। আসলে ডায়েরিটা সন্ধ্যার পূর্বে পড়া শেষ করেছিলাম, কিন্তু বিষয়টা বিশ্বাস হয়নি তখন। পুনরায় পড়ার জন্য রাত 9টার দিকে ডায়েরিটা বের করি। কিন্তু তখন কেন যেন পড়তে মন চাচ্ছিল না। ভাবছিলাম যা সত্য নয় তা পরে সময় নষ্ট করায় অন্যায়। কিন্তু এখন হিমেলের মুখ থেকে সমস্ত সত্য জানতে পেরে ডায়েরির কথাগুলোকে মিথ্যা বলে মনে হলো না। এই ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, হিমেলের সমস্ত মুখের কথা মিথ্যা হতে পারে, এই ডায়েরির কোনো কথা মিথ্যা নয়। যখন ডায়েরির কথায় আর সঙ্গে হিমেলের জবানবন্দি মিলে গেল, তখন পশুটাকে বাঁচিয়ে রাখার কোনো কারণ খুঁজে পেলাম না। ডায়েরিটা পুনরায় পড়ার পূর্বে রাত 9টার একটু আগে আপেল খাওয়ার ইচ্ছা জেগেছিল। প্লেটে করে আপেল ও চাকু এনে রেখেছিলাম বেডের উপর, যাতে আপেল কেটে খেতে পারি। সেই ধারালো চাকু দিয়ে হিমেলকে শেষ করে দিলাম। আমার সঙ্গে এত সব অভিনয় করার শাস্তি তোকে কঠিনভাবে দিলাম না, সহজভাবেই দিলাম। আজ থেকে হয়তো দুঃখ বিলাসের অবসান ঘটলো। আমার মেসেঞ্জারে একটা ভিডিও সেন্ড করেছে কে যেন। তীব্র আগ্রহ, ইচ্ছা ও কৌতূহল নিয়ে ভিডিওটা ওপেন করলাম। কিসের জন্য যেন ভিডিওটা ওপেন করার পর হাত কাঁপলো, পুরো দেহ ক্ষণিক সময়ের জন্য নিথর হয়ে গেল। কয়েক সেকেন্ড ভিডিওটা অপলকে দেখার পর বড়সড় ধাক্কা খেলাম। বুকটা কেঁপে উঠল, মাথায় আকাশ ভেঙে পড়লো যেন। প্রচণ্ড জোরে কাঁদতে মন চাচ্ছিল, কিন্তু অপ্রত্যাশিতভাবে কান্নাটা আটকে গেছে। কিসের জন্যে যেন বুকের মাঝে ভোঁতা কষ্ট এসে আঘাত হানল, যা কশ্চিনকালেও চিন্তা করিনি। সেটা দেখতে হলো আজ। আমার বয়ফ্রেন্ড তথা হাজব্যান্ড তার কথিত জাস্ট ফ্রেন্ডের সাথে অপকর্ম করেছে।